বাংলার ইতিহাসে একটা স্বচ্ছ টেট হিসাবে দেখানো হলো, কোনো সমস্যা ছাড়াই ওএমআর হাতে হাতে বাড়িতে সবাই নিয়ে গেল, কে ফার্স্ট হলো, সেকেন্ড হলো, থার্ড হলো, তাদের বাড়ি গিয়ে নেতারা মিষ্টি প্যাকেট দিল, তাদের বক্তব্য দিল কত ঘন্টা পড়তেন, কি করে এত ফার্স্ট হলেন, 150 নম্বরের মধ্যে এত পেলেন কি করে। নেতারা ফুলের মালা নিয়ে তাদের মালা বরণ করে নিচ্ছে, তাদের সাক্ষাৎকার চারিদিকে চ্যানেলে চ্যানেলে হচ্ছে, টেট পাস, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে এই জেলা, ফার্স্ট হয়েছে পূর্ব বর্ধমান জেলা। এই বাড়িতে গিয়ে নেতা মন্ত্রীরা গিয়ে তাদেরকে সমবেদনা মানে তাদের পাশে দাঁড়াচ্ছে, বাহবা দিচ্ছে। তখন পরিস্থিতি ছিল অন্যরকম, কারণ শিক্ষা দপ্তর ম্যাক্সিমাম সব অ্যারেস্ট হচ্ছিল। সেই সময় বাংলার বুকে এই 2022-এর প্রাথমিক টেট হয়েছিল। তার রেজাল্টও খুব দ্রুত দিল 2023 সালের ফেব্রুয়ারি 10 তারিখে। এবং একটা পুরো একেবারে একদম ফাটাফাটি একটা নিউজ মিডিয়া হলো, ফাটাফাটি একটা মিডিয়া চ্যানেল দিয়ে প্রেস মিডিয়া হলো, সেখানে বলা হলো ন্যূনতম বছরে 2বার নিয়োগ হবে, ন্যূনতম বছরে 2বার, আর টেট পাস কেউ বসে থাকবে না। দীর্ঘ 2 বছর পেরিয়ে গিয়ে 2-3 মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের পদক্ষেপ নেওয়া হলো না। আমার মনে হয় যোগ্য বঞ্চিত এরাই। 2022 প্রাথমিক টেট, যোগ্য বঞ্চিত এই 2022 প্রাথমিক টেট। চাকরি বাতিল হয়েছে, অবশ্যই দুর্নীতি আছে, তার মধ্যে অযোগ্যরা ঢুকে আছে, সুপ্রিম কোর্ট বিবেচনা করেছে। সেখানে সরকার এগিয়ে আসে, তাদেরকে কি করে কি করা যায়, মুখ্যমন্ত্রী 32 মিনিট ধরে মিডিয়া কনফারেন্স করলেন এবং সোমবারে ওনাদের সাথে বসবেন। আর আমি 3 বার গেছি, 3 থেকে 4 বার গেছি কালীঘাটে, 3 থেকে 4 বার কালীঘাটে গেছি, মুখ্যমন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন তার কাছে দিয়ে এসেছি, বলে এসেছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উনি সম্পাদক সুব্রত বক্সী মহাশয়কে, বলে এসেছি শান্তনু সেনকে, এছাড়াও মালা রায় থেকে শুরু করে বিভিন্ন যারা পার্টির নেতৃত্ব যারা আছে তাদেরকে কিন্তু একবার নয় অনেকবার বলে এসেছি। তৃণমূলের প্রধান হচ্ছে সুব্রত বক্সী, যিনি আমাদের মানে প্রধান অনেক কাজ দেখাশোনা করেন, তো সেখানেও কিন্তু আমরা বলে এসেছি, কিন্তু আমরা কিন্তু দিদির দেখা পাইনি, যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল সেই তাকেও দিয়ে এসেছি। তিনি বললেন দিদি কোনো পজিটিভ বা দেখা করার বিষয়গুলো বললেন না। আজকে যারা মানে চাকরি বাতিল হয়েছে অযোগ্যদের, তাদের সাথে দেখা করবে উনি সময় পেয়েছেন, কিন্তু আমাদের সাথে দেখা করার সময় পান না। এটা আমাদের দুর্ভাগ্য, আর সেই জায়গাটা আমরা তৈরি করতে পারিনি এখনো পর্যন্ত। আর কিভাবে পারবো সেটাও ভেবে পাচ্ছি না। দেখছেন, সব দিকে দেখছেন, বিভিন্ন দিকে দেখছেন, কিন্তু আমাদের নিয়ে কোনো সদুত্তর করছেন না, কারণ আমরা স্বচ্ছ বলে এই সমস্যাটা তৈরি হয়েছে। আমাদের স্বচ্ছ টেট, এর মধ্যে কোনো মাটি দেওয়া কেউ নেই, পুরোপুরি স্বচ্ছ টেট 2022 টেট, তার এই ফল ভোগ করতে হচ্ছে। যদি টেট পাস করার জন্য যদি লাখ লাখ টাকা যদি ব্যাপার এলোমেলো হতো, তাহলে নিয়োগটা ভালো হতো। আমি কোনো টেটের পার্টিকুলার বা কোনো টেটকে আমি ইন্ডিকেট করবো না এখন। আমি চাই না কারো চাকরি যাক আবার নতুন করে, বা কোনো ডিবেট তৈরি হোক, বিতর্ক তৈরি হোক। চাকরি যাওয়াতে অনেক এক শ্রেণী উল্লাস করছে, সেটাও খারাপ লাগে। তবে অযোগ্যদের জন্য সরকার এগিয়ে যাচ্ছে, আর যোগ্যরা যেখানে পরের দিনের পর দিন রাজপথে পড়ে আছে, তাদের ক্লিয়ার করার ব্যাপারটা তো ভাবা উচিত। এটা তো ভুল হচ্ছে। আমরা বারবার একটাই কথা বলি যে আমরা কোনো একটা শিক্ষক যোগ্যতার অর্জন করেছি, আমরা শিক্ষকের যোগ্যতা অর্জনের পরীক্ষায় কোয়ালিফাই করেছি, আমরা পরীক্ষা না দিলে, রেজাল্ট না দিলে ব্যাপারটা আলাদা ছিল। তারপর সার্টিফিকেট নিয়ে 2 বছর, এটা একটা লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। বড় একটা প্রতিরোধে না নামলে আমরা কিন্তু ইন্টারভিউ পাবো না। এটা যোগ্য অধিকার ছিনিয়ে নিতে যদি আমাদের বারবার লজ্জা লাগে, ভয় লাগে, তাহলে পড়ে থাকুক, এটা দ্বিতীয় আপার প্রাইমারি হোক, এটা দ্বিতীয় আপার প্রাইমারি হবে। যা অপরিস্থিতি তৈরি হয়েছে, এই 25,000 এই শিক্ষকদের নিয়ে এখন সরকার তৈরি করে নিয়োগের ব্যবস্থা করবে, আর আমরা চাপা পড়ে গেছি। বড় বড় খবরের কাগজে বড় বড় হেডলাইন দিয়ে লেখা হচ্ছে যে আবার 2300 শিক্ষক নিচ্ছে প্রাথমিকে। সাংবাদিকদের বলি যে বুঝতে হবে ব্যাপারগুলো, কাদের নিয়োগ হচ্ছে, এখন নিয়োগটা কাদের হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার কথা বলছি, আমরা কি করব সবাই একটু বলুন, কমেন্ট করুন। আজকে লাইভে অনেকে এসেছেন, কমেন্ট করুন। এইভাবে বসে থাকলে এইভাবে চলতে থাকবে, বিভিন্ন আইনি জটিলতার অজুহাত দেখিয়ে আমাদেরকে বসিয়ে রাখা হচ্ছে। অন্তত শূন্যপদ দিয়ে দেখানো হোক। এত আন্দোলন করছি, এত পুলিশের দ্বারা অ্যারেস্ট হচ্ছি, এত হাত পা কেটে যাচ্ছে, এত ধর্ণা করছি, এত বেকারত্বের মেলা দেখাচ্ছি, নবান্ন অভিযান করছি, এবিসি অভিযান করছি, বিকাশ ভবন অভিযান করছি, আমাদেরকে দেখা করার কথা বলছি। আমরা যে ডেপুটেশনগুলো দিচ্ছি সেগুলো তো সরকারের কাছে যায়, মুখ্যমন্ত্রীর হাতে পর্যন্ত দিয়ে দিয়েছি। এরপরে আর কি করতে পারি? আমরা মমতা ব্যানার্জির কাছে যাচ্ছি না, আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি। এখানে হারানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। এই যোগ্য টিচাররা যাদের চাকরি চলে গেছে দীর্ঘদিনের, যাদের মানে আশেপাশের লোক, সমাজ থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, স্কুলের কলিগ থেকে শুরু করে, গ্রুপ ডি গ্রুপ সি থেকে শুরু করে, প্রত্যেকের কাছে যথেষ্ট সম্মান ছিল। সমাজে চাকরি না পেলে সম্মান থাকে না, আমরা জানি ভালো করে। বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, সেই চাকরিটা রাতারাতি কেড়ে নেওয়া হচ্ছে। যে যাদের কারণে হোক, কোনো একটা কারোর অজুহাত দিয়ে তো লাভ নেই, এর জন্য চালিয়ে গেছে বা ওর জন্য চালিয়ে গেছে। দুর্নীতি তো কম হলেও হয়েছে, কিন্তু এটা হবে কেন? তুমি একটা কথা পরিষ্কারভাবে বলছে, হ্যাঁ সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের ডাক, পরিষ্কার কথা সকলের উদ্দেশ্যে বলছি। গত দিনে আপনারা, আমরা গেছিলাম বিকাশ ভবনে, কেন বলুন তো এত কম সংখ্যক পথে নামবে? অক্ষয় দেখছে, অক্ষয় এসেছিল আসানসোল থেকে। আমি কোনো এই যে যারা আমরা বাড়িতে বসে থাকেন, আমি তো অবাক হয়ে যাই, পাবেন না ইন্টারভিউ, পাবেন না। এই 25,000 কত, এর ব্যাপারটা নিয়ে সরকার এখন ওতপ্রোতভাবে দ্রুত তার সাথে চেষ্টা করছে, এটা কি করে ক্লিয়ার করবে। কারণ এই 25,700 কত, প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু বুকে আগুন জ্বলছে চিন্তায়। তারা যদি পথে নামে, দিকে দিকে পথে নামে, আমরা যেমন 30,000 ডিএলএড আমরা আছি, মনে করুন কথা বলছি, আমরা 3,000 পথে নামি না, কিন্তু এই 25,753 কতজন যাদের চাকরি গেছে, এই কজনই পথে নামবে, প্লাস এদের ফ্যামিলিও পথে নামবে। চারদিকে কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাবে। ভালো করে ভাবুন, এদের খিদে আছে, এদের দেওয়ার পর কিনে নেওয়া হয়েছে, আর আমাদের মানে দুটো ভাতের জন্য আমরা লড়াই করছি, ওরা খেতে খেতে ওদের খাবার কিনে নিয়েছে। এটা হবে কেন? যাদের এতে হলো হবে কেন? আমরা এইটা বোঝাতে চাইছি যে ওরা 26,000 পথে নামবে, সেই উদ্দেশ্যে কিন্তু সরকার তড়িঘড়ি কিন্তু নেতাজিগুলো কিন্তু তাদের সাথে দেখা করবে। এসএসসিও আসেন না, এসএসসি নিজের থেকে, স্কুল সার্ভিস কমিশন নিজের থেকে করছে না, মুখ্যমন্ত্রী নেমে আসেন, আমাদের রাজ্যের যিনি অভিভাবিকা তিনি নেমে আসেন, ওদের সাথে কথা বলবেন বলে এসএসসি বড় থাকবেন। আর সেই জায়গায় আমরা বিভিন্ন জেলার যোগ্য 2 বছরের ট্রেনিং নিয়ে যোগ্য ক্যান্ডিডেট যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে আজকে প্রতিশ্রুতি পেয়েছে, সেই অপেক্ষায় 2.5 বছর পার হয়ে গেছে। বড় ইস্যু না তৈরি হলে সরকার কিছু করবে না। অনেকে যারা বলে সরকারের পক্ষে কথা বলি, আমার কথাগুলো ভালো করে শুনবেন। আমার পরিবারের আগে সরকার নয়, আমার পরিবার আগে। এই যোগ্য ক্যান্ডিডেট যারা দিনের পর দিন এসে, যাদের বাবা মা কল করে আমাদের কাছে মাঝে মাঝে, এই মানুষগুলো আগে। তারা ভালো আছে যারা
সরকারি পদে আছে তাদের কোনো ক্ষতি নেই, সমস্যা নেই, নোটিফিকেশন না হলে কোনো সমস্যা নেই, সমস্যা কিন্তু আমরা পড়ে আছি। একভাবে এই 2 বছর বেশি বেরিয়ে গেল, একভাবে 2 বছর আজকে মাস পেরিয়ে গেল, মানে 2 বছর 1 মাস হয়ে গেল আজকে টেট সার্টিফিকেট হাতে নিয়ে রেখেছি আমরা। লজ্জা থাকা দরকার। এখন অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে, সেই অনুশোচনায় এখন নেতাজি ইন্দোরে অনুষ্ঠান হবে। আজকে আমরা হবু শিক্ষক, আমরা সরকারের বিরুদ্ধে আমরা বলতে চাই না, কিন্তু দীর্ঘদিন যেভাবে ব্যবহার করা হচ্ছে, আমরা কিন্তু গদির জন্য লড়াই করছি না, আমরা এই প্রাথমিক শিক্ষক, এই প্রাথমিক স্কুলগুলো বাঁচানোর লড়াই করছি। আমরা প্রাথমিক স্কুলগুলো গরিব মানুষের যাদের সন্তানরা আছে তার জন্য বাঁচানোর চেষ্টা করছি। আমরা আমাদের এই অল্প কিছু বেতনের জন্য লড়াই করছি না। চারিদিকে দিকে দেখুন তো, আগে যে পড়ার পরিবেশটা থাকতো, আর কথাগুলো সত্য কথা, সরকার বিরোধী নয় এটা। আজকে স্কুলগুলোর অবস্থা দেখুন তো, স্কুল কলেজগুলোর অবস্থা, রেগুলার ক্লাসের অবস্থাটা কি তৈরি হয়েছে। প্রাথমিক স্কুলের পাশ থেকে যাবেন, দেখুন তো প্রাথমিক স্কুলের পরিস্থিতি কি তৈরি হয়েছে। বাচ্চা তো কম নেই, শিক্ষার্থী তো কম নেই, যথেষ্ট শিক্ষার্থী আসে, তারা কোথায়? কিছু ক্যান্ডিডেট যারা আছে তারা হচ্ছে এই বিভিন্ন দিকে, আমাদের ফেসবুক প্রোফাইলে বিভিন্ন দিকে যাচ্ছে, এরা একদল আছে জীবনে কোনোদিন আন্দোলনে আসবে না, কিন্তু ফেসবুকে তারা খুব অ্যাক্টিভ। কোনোদিন একদিন হয়তো হলো না, তারপরে কিন্তু আসতে হবে। যে যার মতো টিউশনি পড়ানো, যে যার মতো কোনো না কোনো কোম্পানিতে ঢুকে কাজ করছে, এরপরে কিন্তু আমরা আর আন্দোলন করবো না। সত্যি কথা বলতে যখন হয় তখন সবার যখন হবে, আমাদের তখন হবে, ওই কমান্সে তখন হবে। অনেক বড় বড় গ্রুপ, বিপ্লবী গ্রুপ তৈরি হয়েছিল, সব হারিয়ে গেছে কালের আবহাওয়ায়। কেউ নেই, একসাথে আন্দোলন নামা হোক, 22 স্টেট যারা আছে একসাথে নামা হোক। আর যৌথ যে এগুলো, মানে যৌথ মিছিল বলুন, যৌথ অভিযান বলুন, সেখানে ফুটিয়ে তোলা যায় না বিষয়গুলো, আমাদের দাবিগুলো ফুটিয়ে তোলা যায় না। সাথে কথা বলতে হবে, এনি হাউ, সেখানে যেখানে যেতে হয় সেখানে যাবো, যে পরিস্থিতি তৈরি হোক সেই পরিস্থিতির সম্মুখীন হবো, এটা পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। মুখ্যমন্ত্রী ছাড়া এখন বর্তমানে কেউ পদক্ষেপ নেবে না। আর ওবিসি সমস্যা যদি থাকে, তাহলে আমি পরিষ্কারভাবে আমরা আমাদের দাবি যে শূন্যপদটা দেওয়া হোক, অন্তত 60,000 শূন্যপদ একদম পুরো পর্ষদের ওয়েবসাইটে দেওয়া হোক, যে ওয়েটিং এটা অপেক্ষা করছে। এই ওবিসি মামলা মিটে গেলে নতুন শিক্ষক নিয়োগ হবে, ওবিসি সমস্যা মিটে গেলে নতুন শিক্ষক নিয়োগ হবে, এই 60,000 শূন্যপদের ভিত্তিতে আমরা নিশ্চিন্তে তখন আমরা পড়াশোনা জোর দিতে পারবো। নাহলে এই যা পরিস্থিতি হচ্ছে, আমাদের আর হবে না। তারপর আর একটা পরিষ্কার প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি, ভোট কিন্তু সামনে আসছে, যদি না ইন্টারভিউ নোটিফিকেশন আসে, তাহলে কিন্তু এবারে আমরা আন্দোলন করবো, যে আন্দোলন এর আগে কেউ দেখেনি, সেই রকম আন্দোলন চলবে। আমরা প্রথমে মিছিল করতাম, তারপর ধর্ণা করলাম, তারপর পুলিশকে না বলে আন্দোলন করতে যেতাম। এবার কিন্তু মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানে আমরা যাবো। কি করবেন? গুলি করুন, অসুবিধা নেই, এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। কারণ একটা যন্ত্রণা, একটা যে পড়ে আছে, হচ্ছে না। এ তো পড়াশোনা পরীক্ষা হলে আজকে নিজের মতো পড়লাম, ঠিক আছে, হয়ে গেল। কিন্তু পাস করে যখন বসে থাকা হয়, এবং প্রতিশ্রুতি গলায় ঝোলানো থাকে যে কোনো পেট পাস বসে থাকবে না, ন্যূনতম 2 বার নিয়োগ হবে। আজকে 4 বার সুযোগ পেতাম নিয়োগের জন্য, আমরা কেউ বসে থাকতো। আর এখন বলা হচ্ছে টেট একটা সূচক, টেট মানে চাকরি নয়, চলুন অফিসে ঢুকতে দেবো না। এটা পারবেন? কতজন পারবেন? টেট মানে সূচক কেন বললেন আপনি এক মুখে 2 কথা কেন বললেন? প্রথমে বললেন টেট পাস কেউ বসে থাকবে না, ন্যূনতম 2 বার নিয়োগ হবে, তার 2 বছর পরে আপনি বলছেন টেট মানে চাকরি না, একটা সূচক মাত্র। মাধ্যমিকের নাম্বার এত, উচ্চ মাধ্যমিকের নাম্বার এত, এরপরে মেরিট তৈরি হবে। আমি বলছি টেট পাস মানে চাকরি, আর মাধ্যমিক কত নাম্বার, উচ্চ মাধ্যমিক কত নাম্বার, এক্সট্রা কারিকুলাম কি আছে, এগুলো জাস্ট মেরিট তৈরি করার জন্য লাগে। শূন্যপদ বেশি থাকলে ওগুলো প্রয়োজন হয় না। পর্ষদও ভুল কাজ করে, ভুল নীতিতে চলে, অনেক ব্যাপারগুলো তৈরি করে, যার ফলে এই আইনি সমস্যা হচ্ছে। পর্ষদও ভুল কাজ করে, এর আগে অনেক ভুল কাজ যেটা করেছে, যার ফলে মানে আইনি জটিলতা তৈরি হয়েছে। 20 সমস্যাটা কতদিন পরে মিলল? এটা কাদের ভুলে? 2014 টেট আমরা জানি ভালো করে, মেসের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে রাত 2টো 2:30 দিকে মেসেজ ঢুকেছে, আপনার স্কুলে পড়েছে, কেউ জানে না, তার কোনো তথ্য নেই, পুড়িয়ে দেওয়া হয়েছে। কিসের ভিত্তিতে? সঠিক থাকলে পুড়িয়ে দিলেন কেন? 2017 টেট তার কোনো ওয়ে মানে পুড়িয়ে দেওয়া হয়েছে, কেন পুড়িয়ে দিলেন আমরা? এটা কত বছর রাখার নিয়ম আছে? প্রশ্ন জবাব দিতে পারবেন? কেন পুড়িয়ে দিলেন? কথা হচ্ছে কেন পুড়িয়ে দিলেন? ওয়ে মানে নেই কেন? আর যাদের ওয়ে সত্যিকার আছে তাদেরকে বছরের পর বছর বসে রাখছেন। হ্যাঁ, কোচিং সেন্টারগুলো নিয়ে একটু বলুন, সে শুধু ইন্টারভিউ, হ্যাঁ, কোচিং সেন্টারের মাস্টাররা শুধু ইন্টারভিউ প্র্যাকটিস করিয়ে যাচ্ছে। আর ইন্টারভিউ বর্তমানে অনেকের কাছে প্রশ্ন করা হচ্ছে 26,000 বাতিল হয়ে যাচ্ছে, মাস্টার হিসেবে আপনার মতামত কি? এরকম 26,000 বাতিল হবে, এরকম পরপর বাতিল হবে, কিন্তু ইন্টারভিউ কোশ্চেন বাড়বে, কিন্তু নোটিফিকেশন আসবে না, ইন্টারভিউ আসবে না। আমি তো বলছি ইন্টারভিউ আসলে যথেষ্ট মাঝখানে একটা ডিউরেশন থাকবে, 1-1.5 মাস 2 মাস। একসাথে ইন্টারভিউ আজকে নোটিফিকেশন দিয়ে 15 দিন পর থেকে শুরু হবে, এমন হবে না, এটা চলবে। পড়ার যথেষ্ট সুযোগ পাবেন, সময়টা দিন। অজুহাত, ডান হাত বাম হাত অজুহাত দিকে চলবে না। এই কথাটা চলছে ভালো করে। আজকে কোথায় আজকে ভাবতে পারছেন, যারা একটু খাটাখাটি করি আমরা, মানে যে পরিস্থিতি, যে অনুযায়ী কেসগুলো পড়ছে বিভিন্ন দিকে, যে অনুযায়ী প্রাথমিক লেভেলের কেসগুলো আসছে, মাথা খারাপ হয়ে যাবে যে কেউ দেখলে। প্রত্যেকদিন কি পরিমাণ কেস তৈরি হচ্ছে, ঘুম হবে না, রাত্রে 2-2:30 জেগে থাকবেন, ঘুম হবে না। এই 2022 নিয়োগে এসসি যারা আছে সবাই চাকরি পেয়েছে, 2 নম্বর পেয়েও চাকরি পেয়েছে, 3 নম্বর ইন্টারভিউ পেয়েও চাকরি পেয়েছে, ওবিসি এও সব চাকরি পেয়েছে। আর হচ্ছে এসসি তো বললাম, এসসি সবাই চাকরি পেয়ে গেছে, অনেক ওবিসি কথা বলছি, এসসির কথা, শিডিউল কাস্টের কথা বলছি, তারা হচ্ছে 2-3-4 পেয়ে অনেকে চাকরি পেয়েছে। কিন্তু 22 ক্ষেত্রে যদি ভ্যাকেন্সি না থাকে, তাহলে কিন্তু চাকরি তো দূর, বড় হাই মানে একাডেমিক স্কুল নিয়েও কিছু হবে না। এর পথ হচ্ছে একমাত্র সভাপতি নয়, এই সমস্যার সমাধান একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী করতে পারবেন। শূন্য পদ যদি অ্যালটমেন্ট হয়, হতে পারে, সেই জায়গাটা নর্মালি আসবে না, এই মিছিল করে আসবে না, মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়ানো হোক, যেখানে যাচ্ছেন সামনে দাঁড়ানো হোক, যে কথা বলুন দিদি আমাদের সাথে। এই প্রশ্নটা দেখুন, এই দেখুন আমাদের হাতে লেখা আছে, আমাদের বিষয়টা বলুন, বক্তব্য রাখুন, কিংবা টাইম দিন, সেই টাইমটা 10 মিনিট আমার সাথে সময় দিন, 10 মিনিট আমার সাথে বলবো, 10 মিনিট 5 মিনিট সময় দিন, 4টে বাক্য বলবো, 4টে বাক্য। সেদিন দেখা হলো ব্রাত্য স্যারের সাথে, তোমাদের নিয়ে ভাবা হচ্ছে, কিন্তু ভাবাটা কোথায় হবে? আর এইভাবে আমাদের শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে চলবে না, দেনা দেওয়ার কাজ করতে হবে। অন্তত শূন্যপদ 60,000 শূন্যপদ দিয়ে দিক, যে প্রাথমিকের শূন্যপদটা আছে, নাহলে চাকরি বাতিল হবে, আবার প্রাথমিক চাকরি বাতিল হয় কোনো কারণে, তা সেটা নিয়ে পড়বে, নতুনদের নিয়ে কোনো কাজ হবে না। আমাদের নোটিফিকেশনটা আসলে, যারা বলছেন যে ওবিসি মামলা নোটিফিকেশন আসবে, কেউ বলতে পারে না। যদি নোটিফিকেশনটা নিয়ে আসতে পারি আমরা কোনো না কোনো ভাবে, তখন কিন্তু একটা প্রসেস ঢুকে যাবো আমরা।
তখন কিন্তু শুধু এখন টেট পাস মানে চাকরি না, এটা সত্যি। এই টেট পাস হয়ে আছে, আমরা যতক্ষণ না ফর্ম ফিল আপ করতে পারছি তার মধ্যে ঢুকে গেলে কিন্তু আমরা একটা থেকে কিন্তু স্থির থাকবো, যে কোনো কেসে কিন্তু পার্টি হতে পারবো। কিন্তু এখন কোনো কেসে আমরা পার্টি হতে পারছি না। অনেকেই দেখতে পাচ্ছি লাইভ দেখছে, স্বস্তি রানী, আমাদের দিন নাম আমার পালি মনে হচ্ছে, হ্যাঁ, এরা অক্ষয় তো আছে, এরা হচ্ছে রোজ এরা আন্দোলনে আসে, রোজ দূর দূর থেকে আন্দোলনে আসে, সংসার ফেলে আন্দোলনে আসে, সারাদিন থানায় বসে থাকে, থানায় বসে থেকে রাত্রে 10টা 11টা 11:30 অক্ষয় তো দুটোর দিকে বাড়ি গেছে আগের দিন। যারা উত্তরবঙ্গ থেকে আসে তারা তো পরের দিন বাড়ি যায়। আশেপাশে জেলাগুলো আসুন, তৈরি হন, মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছেন চলুন। আর আমরা দাবি রেখেছিলাম যে নেতাজি ইন্ডোর অন্তত একজনকে আমাদের সাথে দেখা করতে দেওয়া হোক, কিন্তু যেহেতু কালকে গেলে বলতে পারতাম, কিন্তু কালকে তো আর কোনোভাবেই কলকাতা রাস্তায় কি হবে না হবে, আমরা দূর জেলা থেকে যাবো, যেতে পারছি না। কারো কিছু বলার থাকলে বলতে পারেন। সদিচ্ছা নেই, সদিচ্ছা দেখতে পাচ্ছি, সদিচ্ছা নেই। একমাত্র এটা শুনুন, পর্ষদ সভাপতি এটা বুঝতে পারছেন, আমি আবারও বলছি, পর্ষদ সভাপতি বুঝতে পারছেন যে নতুন শিক্ষক নিয়োগটা দরকার আছে, প্রাপ্ত স্যারও বুঝতে পারছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে যদি কোনো সদুত্তর না পাওয়া যায়, উনি সিগন্যাল না দিলে কিছু হবে না, এটা একদম বুঝে গেছে। এতদিন রাজপথে আন্দোলন করে বুঝে গেছি, মানে মুখ্যমন্ত্রী না বলে কোনো কাজ হবে না। আর মুখ্যমন্ত্রীকে বলবে যে, মুখ্যমন্ত্রীর কাছে যেহেতু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট বিভিন্ন দিকে চাপ থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে যে বোঝানো, ওনাকে ইন্ট্রোডিউস করা বা ওনাকে বোঝানো যে এই 2017 সালে দিদি টেট হয়েছিল, প্রাথমিক টেট, তার মানে টেট নোটিফিকেশন হয়েছিল, পরে পরীক্ষা হয়েছিল, কিন্তু তার 5 বছরের নতুন ডিএলএড যারা পাস করেছিল তারা কিন্তু পরীক্ষা বসতে পারেনি, কারণ রাজ্যে 5 বছর পরীক্ষা নেওয়া যায়নি, করোনা বিভিন্ন কারণে। তারপর দীর্ঘ 5 বছর পর 2022 ডিসেম্বর 11 তারিখে পরীক্ষা হয়, সেই পরীক্ষায় উত্তীর্ণ এরা, মানে 5 বছর পর টেট হয়েছে, এরা রেজাল্ট অলরেডি 2.5 বছর হাতে পেয়ে গেছে। দিদি এদের একটা ভালো ভ্যাকেন্সি দেওয়া দরকার আছে, এরা বারে ঘুরছে, বিভিন্ন দপ্তরে যাচ্ছে, এইটুকু কথা দিদির সামনে বললে এখানে আমার মনে হয় রাগারও কোনো জায়গা নেই। কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পর্যায়ের বড় অফিসার বলুন, এমএলএ বলুন, এমপি বলুন, যে ডেপুটেশনগুলো দিই, কারোর ক্ষমতা নেই দিদির সামনে গিয়ে বলবে যে 22টার ইন্টারভিউটা দিন, কারণ যে বলবে দিদির মুড কখন কি থাকে কেউ জানে না, যে বলবে সে হয়তো খারাপ হয়ে যাবে, যে আপনার এতে ইন্টারেস্টটা কিসের, আমি পরিষ্কার সোশ্যাল মিডিয়াতে বলছি, যে বলবে। সুতরাং কোনো এমএলএ বলুন, এমপি বলুন, দিদিকে বলবে না যে 22টার ইন্টারভিউটুকু দিন, আমাদের অধিকারটা আমাদের ডাইরেক্ট দিয়ে ছিনিয়ে নিতে হবে। কেউ বলবে না, যেই বলুন না কেন, ডিপিএসসি চেয়ারম্যান বলবো, পর্ষদ সভাপতি তো দূরের ব্যাপার, ডিপিএসসি চেয়ারম্যান দূরের ব্যাপার, শিক্ষামন্ত্রীও ডাইরেক্ট বলতে পারবেন কিনা আমার সন্দেহ আছে, যে নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগটা হোক বাইদের নিয়ে, উনি বলতে পারেন, শিক্ষামন্ত্রী অবশ্যই পারেন, কিন্তু বর্তমান যে সিচুয়েশন কেউ বলার সাহস পাবে বলে আমার মনে হয় না। শিক্ষামন্ত্রীর দিকে এটা আগ্রহ দেখাতে পারেন যে এই নিয়োগটা দরকার আছে দিদি, অবশ্যই উনি দেখাতে পারেন, কিন্তু আজকে যে 26,000 বাতিল হয়ে গেল, এই মতো অবস্থায় কিন্তু 22 নিয়ে কথা কেউ বলবে না। সেই জায়গায় আমাদের আমাদের বলাতে হবে, দৃষ্টি আকর্ষণটা আমাদের কথা হবে, যে আমাদের বলুন, তারপর আপনি যাবেন এখান থেকে। আমরা সত্যি কথা বলতে মৃত লাশ হয়ে আছি, বলে এই তো দিব্যি আছি, জামা কাপড় সব পরে ঘুরে আছি, কোনো সামনে থেকে মানুষ দেখছে যে ভালো আছি, কিন্তু আমাদের দেখুন তো যে 2 বছর আগে যেমন ছিলাম, 2.5 বছর আগে যেমন ছিলাম, আর বর্তমানে কত মানসিক পরিবর্তন আমাদের মধ্যে হয়েছে। আগে কেমন ছিলাম, আজকে কেউ মেসেজ করে রিপ্লাই দিতে ভালো লাগে না, ফোন করলেও ধরতে ভালো লাগে না, 3-4 বার করলে একবার করলাম, বাড়িতেও ফোন করতে ইচ্ছা হয় না সেইভাবে, কি বলবো, একটা মাথার মধ্যে একটা চাপ রয়েছে, কোনো ইন্টারেস্ট নেই, সেটেলমেন্ট নেই, একটা অগোছল জীবন চলছে, আনহেলদি জীবন চলছে। এখন একটা কোনো কিছুতে ঢুকবো, তখন মনে হয় এতদিন কষ্ট করলাম, আর এই তো ইন্টারভিউ আসবে, এখন একটা কোনো কাজে ঢুকলে কি হবে, আবার ইন্টারভিউর জন্য আবার পড়াশোনা করার সময় হয়তো আবার হয়ে যাবে, মানে আবার ছুটি নিতে হবে। আমরা ছাড়তে পারছি না এই জায়গাটা, এমন জায়গায় চলে এসে ছাড়তেও পারছি না। এই জায়গাটাই আসুন, এই সময়গুলো নষ্ট না করি, যেখানে দিদি যাচ্ছে কাছে যাওয়ার চেষ্টা করি, কি করবি আমরা এই পশ্চিমবঙ্গের মানে যোগ্য এখানকার বাসিন্দা এবং যোগ্য ক্যান্ডিডেট, প্রশিক্ষণপ্রাপ্ত হবু শিক্ষক, আমরা কি করতে পারি? ডেপুটেশন নিয়ে দিদি আমাদের সাথে কথা বলুন, যেখানে যাচ্ছে, এটা মুখ্যমন্ত্রী তো কাজ, এটা মুখ্যমন্ত্রীর কাজ, তো এটা মুখ্যমন্ত্রী কেন আমরা বোঝেন না, বুঝতে আমার কোনো সমস্যা হয় না, জামা ভাবে দেখা যাবে, মুখ্যমন্ত্রীর কাজ নয় কি? যদি বলে প্রপার ওয়েতে দেখা করতে আসবে না, রাস্তাঘাটে দেখা করবে না, আমি জিজ্ঞাসা করবো প্রপার ওয়েটা কি? 3 বার দিয়ে এসছি কালীঘাটে অ্যাপ্লিকেশন, 2 বার দিয়ে এসছি অভিষেক ব্যানার্জির অফিসে অ্যাপ্লিকেশন, এমনকি যে অফিসে ঢুকে আছেন বাইরে আমরা গেছি, তখন সবাই পাস করেছিলাম, আমরা আমাদের সাথে দেখা করেননি হাজরা মোড়ে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, সত্যি কথা বলতে এরপরে আমাদের আর কিছু করার নেই, প্রতিরোধ ছাড়া পরিস্থিতি নেই। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাবে, উত্তরবঙ্গে 22 স্টেট, মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গে যাবে, দক্ষিণবঙ্গে 22 স্টেট, মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম জঙ্গলমহলে যাবে, সেখানে 22 স্টেট, পুরুলিয়ায় যাবে, সেখানে 22 স্টেট, বাঁকুড়ায় যাবে, সেখানে 22 স্টেট, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে যাবে, সেখানে 22 স্টেট, হাওড়া হুগলি বীরভূমে যাবে 22 স্টেট, মালদা মুর্শিদাবাদ যাবে 22 স্টেট, 2 দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি যাবে 22 স্টেট, এবং 2 24 পরগনা যাবে 22 স্টেট। লড়াইটা এবার সেইখানে হবে, আমরা সামনে যাব, যা হয় হবে, দেখা যাবে। প্রত্যেকে যদি রাজপথ নেমে চিৎকার করে, প্রত্যেকে যদি রাজপথ নামে যে আমরা যোগ্য, আমার কাছে সরকার স্বীকৃত সার্টিফিকেট আছে, 2 বছরের প্রশিক্ষণ নিয়েছি, বসে থাকার জন্য নয়। কটা পুলিশ আছে বলুন তো, কটা পুলিশ আছে বলুন, কি করতে পারে পুলিশ? এই গণতান্ত্রিক সিস্টেমে আমাদের চাওয়ার অধিকার নেই, কর্মসংস্থান চাওয়ার অধিকার নেই। হয়তো অনেকে মনে করে ফেসবুকে বড় ডায়লগ দিচ্ছি, কিন্তু কথাগুলো একটু আমরা ভাববেন। আর সবচেয়ে বড় কথা, লাইভ অনেকে শুধু আমাদের টেট উত্তীর্ণরা নয়, অনেকের আমরা সত্যি ভালো নেই। যে মেন কথাটা আমরা বলছিলাম, যে যোগ্য হবু শিক্ষক যদি আমাদের 40,000 ডিএলএড থাকে, 40,000 না 30,000 যদি পথে নামা যেত, 30,000 পথে নামা মানে সেই পথ কি হবে আমরা বুঝতে পারছেন? আমি শুধু একা চিৎকার করছি, ওই কমাসের বেশ কিছু ক্যান্ডিডেট চিৎকার করছে, আমাদের মুখটাই শুধু দেখা যাচ্ছে, আর একদল কিন্তু হাসছে আমাদের দেখে। এমন অনেকে আছে টিউশনি পড়াচ্ছে, ইন্টারভিউ করছে, আমাদের দেখছে, ফলো করছে রেগুলার, কিন্তু কোনো রাজপথে আসেনি। লজ্জা তাদের জন্য একরাশ লজ্জা আমি উপহার দিলাম। দেখুন শেষ পর্যন্ত কি হয়। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। বেশি আর বলবো না, তবে এটুকু বলতে পারি, বঞ্চনার শিকার যদি আমরা সবাই একসাথে পথে নামতে পারতাম, আমাদের নিয়ে ভাবতো। যদি প্রাইমারি বোর্ডের সামনে বসে পড়তে পারতাম রাতের পর রাত, আমাদের কথা ভাবতো। কোনো কিছু পেতে গেলে কোনো কিছু ত্যাগ করতে হয়, রাতের ঘুমটা আউট করতে হয়। জীবন তো একটা, এই চোখ বন্ধ করলাম তো হয়ে গেল, শেষ। চোখ বন্ধ করলাম মানে পৃথিবী শেষ, আর এই জীবনে আর পৃথিবীতে আসতে পারবো কিনা আমরা জানি না, মারা গেলে শেষ হয়ে গেলাম। আর কত বছর চাকরি করতে পারবো বলুন তো, যারা আছে ম্যাক্সিমাম, কত বছর চাকরি করতে পারবো আমরা?
সবার স্বপ্ন থাকে, কিন্তু আমরা যারা যে আর কত বছর চাকরি হবে আমাদের, আর চাকরির থেকে বড় একটা স্বপ্ন থাকে প্রত্যেকের। এই 2 বছর ট্রেনিং করার সময় কিন্তু ভেবেছিলাম যে এই স্বপ্নটা টেট পাস করতে পারলে ইন্টারভিউ দেবো, তখন চাকরিটা হবে। কারণ এর আগে কম নাম্বার পেয়ে 2014 সালেও চাকরি করেছে, 2017 ইন্টারভিউ 2 পেয়েও চাকরি পেয়েছে, 1 পেয়েও চাকরি পেয়েছে মনে হয়, আমরা দেখলে বুঝতে পারেন না। তো এটা আমাদেরও হবে, কিন্তু 2 বছর আমরা 2 বছর অপেক্ষা সত্যি কথা বলতে কি একটা জীবন্ত লাশে পরিণত হয়ে গেছে। যারা বিয়ে থা করে তারাও সুখে নেই, একটা টেনশন, আর কবে এই চারিদিকে যা পরিস্থিতি হচ্ছে, হচ্ছে ওই জেলে যাচ্ছে, ওই সিবিআই ডাকছে, ওই ইডি ডাকছে, ওই চাকরি বাতিল হয়ে গেল, ওগুলো হবে, আমার বাড়ির পাশে একটা বাতিল হয়েছে, কান্নাকাটি করছে, ওই চাকরিটা বাতিল হবে, ও টাকা দিয়ে পেয়েছে, ও এইগুলো চলছে, তাই স্থির নেই কোনো কিছু। জানি না এর শেষ কথা, ভগবান দেখুক, আল্লাহ দেখুক, একটা কিছু শুরু হোক, বঞ্চিতরা ফিরুক স্কুলে, আর অযোগ্যরা তাদের চাকরি যাক, এটা একদম পরিষ্কারভাবে জানালাম। সত্তার আদিত্য প্রতিবন্ধী আদিত্যের মতো দাদা আমরা সবাই বেরোতে পারবো, আমি তো চাকরি পাবো, কিন্তু সবাই পাবে তো? দেখুন এত বছর পর যদি এখন কেউ বঞ্চিত থাকে, হাম নাম্বার জন্য পেল না, 1 নাম্বার জন্য পেল না, তার পরিবারটা কিন্তু থাকতে পারবে না। কারণ এই আমলে একটা জগাখেসুরি পরিস্থিতি তৈরি হচ্ছে। হরিণের বাতাসা বলে না, এই যে নীল পুজো হবে, এই যে বাতাসা কিংবা ডাব চুপ করে দেবে, হরিণ করে দেবে, যে ধরতে পারে। তো এইরকম একটা পরিস্থিতি। কেউ ইন্টারভিউয়ে তোমার নাম কি, বাবার নাম কি খেয়ে এসো, একটা ছোট্ট এক ডেমো করে দেখাও, 1 মিনিটও হয়নি ডেমো শেষ, ঠিক আছে আপনি আসতে পারেন বলে চাকরি করছে। আবার কেউ ইন্টারভিউ যায়নি, এই দীর্ঘদিন পড়ে রয়েছে। এই বললে শেষ হবে না। শুধু এটুকু বলবো, লাইভটা করা এই কারণে যাদের চাকরি বাতিল হয়েছে যোগ্যতা তাদের প্রতি সমবেদনা আছে, কিন্তু 22 স্টেটটা এর মধ্যে গুলিয়ে ফেলবেন না। যোগ্য বঞ্চিত এই কথাটা শিক্ষামন্ত্রীর মুখ থেকে শুনে খুব ভালো লেগেছে। এই কথাটা আমি রেগুলার আমি যা পোস্ট করি, এই কথাটা বহু পোস্টে বারে দিনে অন্তত 4-5 বার 10 বার করে লিখি, যোগ্য বঞ্চিত। এটা হচ্ছে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ ক্যান্ডিডেট প্রত্যেকে এই এটা আছে, যোগ্য এবং বঞ্চিত। 2 বছরের ট্রেনিং এবং টেট উত্তীর্ণ, এনসিটির গাইডলাইন মেরে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম টেট 2022, যেটা দীর্ঘ 5 বছর পর হয়েছিল। আর তার ছেলেমেয়েরা এখনো পর্যন্ত অপেক্ষায় দিন গুনছে। আসুন এবার নেক্সট আন্দোলনে প্রত্যেকে বলবো, খুব দ্রুত আন্দোলনে ডাক দিচ্ছি। আর এবার কোনো মিছিল নয়, বসার চেষ্টা করুন, রাত জাগার চেষ্টা করুন। এখন শীতকাল না, গরমকাল, রাজপথে শুয়ে থাকবো। গতকাল গিয়ে বিকাশ ভবনের সামনে শুয়ে পড়েছিলাম। আর সবচেয়ে বড় কথা, এইগুলো যাদের দায়িত্বে রয়েছে তাদের লজ্জা হয় না একটু? এই ছেলেগুলো চাকরির জন্য এরা প্রত্যেকদিন এই করে সেতু দুয়ারে ঘুরছে, বিকাশ ভবনের সামনে জামা কাপড় পরে, সেইভাবে পরিষ্কার জামা কাপড়, রাস্তা কাদার নোংরার উপর তারা শুয়ে পড়ছে। দিদি আমাদের ইন্টারভিউ দিন। যারা দেখে তাদের লজ্জা লাগে না? যে এই সমস্যাটা কি, কেন হচ্ছে এটা? এগুলো তো প্রত্যেকটা চ্যানেলে দেখাচ্ছে জিনিসগুলো, যে বিকাশ ভবনের সামনে এসে তারা মাটিতে শুয়ে চিৎকার করছে, মুখে কালি মেখে, দিদি ইন্টারভিউ দিন। এটা ভাবুন তো, এটা ভেবে দেখুন তো বিষয়গুলো, এগুলো ভেবে দেখুন তো বিষয়গুলো কি হচ্ছে, এদের বিষয়টা কি? সঙ্গে সঙ্গে পর্ষদ দেখবে। আমরা একটা নির্বাচিত সরকারের কাছে কর্মসংস্থান চাইতে পারি, ইয়েস অর নো? কেন যেতে হবে আমাদের? এতবার কেন আন্দোলন করতে হবে? আমাদের নিয়ে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এই জায়গাটা ক্ষমতা রাখি না আমরা? প্রত্যেকে ইন্টারভিউ করছেন, দিব্যি চলে যাচ্ছে, খাওয়াটা চলে যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার ঢুকছে মাসে, বাবা মায়ের কাছে তার থেকে কিছু টাকা নিলাম, রিচার্জটা করে নিলাম, এগুলো তো চলে যাচ্ছে অলরেডি। সব দিকে আনন্দ আছে, কোনো আনন্দের ওয়ে নেই, কিন্তু স্কুলগুলোর দিকে তাকান, প্রাইমারি স্কুলগুলো স্টুডেন্ট খুঁজে পাবেন না, শিক্ষকও দেখতে পাবেন না। দেখুন প্রাইমারি স্কুলগুলো আমাদের এলাকায় দেখুন, ভালো করে গিয়ে দেখুন, 2টা স্কুল বাদ গিয়ে স্কুলগুলোর পরিস্থিতি কি, দায়টা কে? এটুকু বলার।